সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেন সমাধান নিয়ে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসা একটা কোশ্চেন। এখানে দেখো বলা হয়েছে যে তিনটা সমীকরণ দেওয়া আছে, দেখছো তিনটা সমীকরণ। এই তিনটা সমীকরণ হচ্ছে কি বলতো, সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে। ত্রিভুজের তিনটা বাহু, আচ্ছা অনেকগুলা সরল রেখা, ধরো তোমার হচ্ছে এইভাবে সরল রেখা মিলে ধরো ছেদ করে তোমার কি বাহু উৎপন্ন করতে পারে না বলতো? এই যে দেখো ত্রিভুজের তিনটা বাহু, দেখো এটা একটা বাহু, এইটা একটা বাহু, আবার হচ্ছে কি বলতো এই যে এইটা একটা বাহু। দেখতে পাচ্ছ যে ত্রিভুজের তিনটা বাহু, ওকে, মানে সরল রেখাগুলা একে অপরকে ছেদ করে মূলত এই যে তোমার হচ্ছে এই যে নির্দিষ্ট পরিমাণ বাহু উৎপন্ন করতেছে। তো একই সরলরেখার জন্য বা সরলরেখার অংশের জন্য তুমি কখনো কিন্তু সমীকরণ ডিফারেন্ট পাবে না। যে ভাইয়া বাহু, এটাকে কিন্তু বাহু ব্যতীত আরেকটা কথা বলে, সেটা বলা হচ্ছে কি বলতো রেখাংশ, রেখায়ের অংশ। দেখো এই যে দেখো পুরা একটা বড় সরলরেখা থেকে ছেদ করে আসলে হচ্ছে এই অংশটুকু কেটে ফেলা হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি রেখাংশ। আর ত্রিভুজের জন্য এটাকে কি বলে বলতো, বাহু বলে, বাহু। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভাইয়া এই জিনিসটা তোমাকে হচ্ছে মনে রাখতে হবে যে কখনোই যে তোমার হচ্ছে সরল রেখার সমীকরণ বের করলে বাহুর সমীকরণ আবার আলাদা হবে না বা ভিন্ন হবে না, কখনোই ভিন্ন হবে না। ঠিক আছে, বাহুর সমীকরণ যা, সরল রেখার সমীকরণ কি একই। ঠিক আছে, কখনোই কিন্তু ভিন্ন হবে না। এটাকে কি বলে বলতো, রেখাংশ, রেখায়ের অংশ। ওই যে বিরিয়ানি খেয়েছো না, বিরিয়ানি বিরিয়ানি তো বড় পাতিল ডেকে রান্না করে। ঠিক আছে, তার মানে কি বিরিয়ানির ওই যে মজাটা হয় সেটা কি পুরা বড় পাতিলে খাইলে একরকম মজা, আবার হচ্ছে প্লেটে খাইলে আরেক রকম মজা, টেস্ট কি চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, একটু কম বেশি হয়, এটা একটা কথা, কিন্তু তোমার হচ্ছে টেস্টটা কিন্তু চেঞ্জ হয় না। তো ঠিক একই রকম রেখা যা, সরলরেখা যা, রেখায়ের অংশ বা বাহু একই, সমীকরণ একই, দুইটাই সরলরেখা। ওকে, তাহলে কেউ কিন্তু কনফিউজ হয়ে যাবে না যে ভাইয়া সরলরেখার সমীকরণ তো শিখছি, বাহুর সমীকরণ আবার কি একই? ঠিক আছে, একই। আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছো। এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের ক নাম্বার কোশ্চেনটাতে। ক নাম্বার কোশ্চেনে যেটা বলছে যে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ 0,1 বিন্দুর দূরত্ব সমান হলে, দুইটা কিন্তু পি বিন্দু থেকে, বুঝছো কিন্তু, হ্যাঁ পি বিন্দু থেকেই, পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব। ঠিক আছে, তাইলে আমার বন্ধু রাশেদ আর সোহান, আমার বন্ধু রাশেদ এবং সোহান, ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি হচ্ছে কি, আমার বন্ধু সোহান আর রাশেদের মধ্যে সম্পর্ক নাও থাকতে পারে, ওদের মধ্যে মারামারিও থাকতে পারে, ওকে, মারামারি সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমার সাথে ওরা বন্ধু। একজন আমার স্কুল ফ্রেন্ড, একজন আমার পাড়ার ফ্রেন্ড, ক্লিয়ার? তার মানে ঠিক একই রকম যে ভাইয়া এটা কিন্তু ভুলো এটা ভেবো না যে এক্স অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব, এটা বলে নাই, বলছে যে পি থেকে এক্স অক্ষের দূরত্ব যা, পি থেকে কিউ বিন্দুর দূরত্ব কি, তাই। ওকে, কোশ্চেনটা একটু ডিফারেন্ট ভাবে বলে দাও, তো তোমরা কিন্তু বিভ্রান্ত হও না। বিন্দুর দূরত্ব সমান হলে, দেখো পি থেকে এক্স অক্ষের দূরত্ব আর পি থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করো যে x² - 2y + 1 = 0। আচ্ছা, আমরা সরাসরি সমাধানে চলে যাব। সমাধানে লক্ষ্য করি ব্যাপারটা কি হচ্ছে যে তোমার ক নাম্বার বলছে একটা বিন্দু আছে পি এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই, এটার হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব, তাই তো? ওয়াই অক্ষের না এক্স অক্ষের? হ্যাঁ, এক্স অক্ষের দূরত্ব। আচ্ছা, এক্স অক্ষের দূরত্বটা কি হবে? বিন্দুর এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব কিভাবে বের করবে? এক্স অক্ষের দূরত্ব কি সূত্র দিয়ে? ভাই এক্স অক্ষের আবার কিভাবে দূরত্ব বের করা যায়? এটাও বের করা যায়, এটা আরো সহজ, এক্স অক্ষের দূরত্ব আরো সহজ। কিভাবে ভাইয়া? দেখো তো, দেখো এই যে দেখো তোমার হচ্ছে একটা বিন্দু যদি 2,3 হয়, ধরো একটা বিন্দু স্থানাঙ্ক 2,3, তার মানে এই বিন্দুটা, এটা তো মূল বিন্দু 0 0, তার মানে ভাই এই বিন্দুতে তোমাকে আসতে হলে প্রথমে এক্স অক্ষ বরাবর কি 2 একক যাওয়া লাগছে না?
অবশ্যই হ্যাঁ 2 একক যাওয়া লাগছে। তারপর কি ওয়াই অক্ষ বরাবর আবার 3 একক যাওয়া লাগছে, যে ভাই এক্স অক্ষ বরাবর 2 একক গেছি, তারপর ওয়াই অক্ষ বরাবর আবার 3 একক গেছি, তারপরে আমি এই বিন্দুটা পাইছি, এই যে এই বিন্দুটা পাইছি। তাহলে এখন আমি তোমাকে কোশ্চেন করলাম যে ভাইয়া তুমি এখন বলো যে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটার নাম যদি আমি ধরি হচ্ছে তোমার এই যে একটা বিন্দু ধরি, এই একটা বিন্দু, তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? তুমি বলবা যে 3, দেখেই বলবা যে দেখো যে ভাইয়া এক্স অক্ষ থেকে 3 একক দূরত্বে আছে। আমি যদি বলি ভাইয়া ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে, বোঝা যাচ্ছে না তো ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব? এই যে এইটা হবে ওয়াই অক্ষের দূরত্ব, এটা 2, হ্যাঁ এইটা কি হবে বলো তো 2। কিভাবে 2? এই দেখো নিচে 2, তাহলে আর বলার বাদ থাকলো না, এখানেও 2। ওকে, মানে এই বোর্ডটা থেকে দেখো, বোর্ডটা থেকে আমার যে দেখো এই যে পায়ে এখান থেকে এতটুকু যে দূরত্বটা আছে, আবার কি মাথা থেকে কি একই দূরত্বে আছে, একই দূরত্বে। ওকে, আমি যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে যেখান থেকে কাউন্ট করি, এই যে এখান থেকেও এই যে পায়া পর্যন্ত একই দূরত্ব, এই যে মাথার থেকেও একই দূরত্ব। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমি কি জানতে পেলাম? একটা খুব সুন্দর ব্যাপার জানতে পেলাম যে ভাইয়া যে কখনো যদি আমাদের বিন্দুর দূরত্ব এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে বলে, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে? জাস্ট ওয়াইয়ের মানটা, ভাই দেখেন, হ্যাঁ ওয়াইয়ের মানটা দেখছেন, ওয়াইয়ের মানটা এক্স অক্ষ থেকে দূরত্ব কি ওয়াইয়ের মানটা, এই যে দেখছেন এই যে 3, এই যে ওয়াই অক্ষের মান, এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ না, তাহলে এটা এক্স এর মান, এটা ওয়াইয়ের মান না, এক্স এর মান ওয়াইয়ের মান না, তাহলে সেই ক্ষেত্রে তোমার এটা কি হচ্ছে বলো তো, এই যে 3, তাহলে ওয়াইয়ের মানটা জাস্ট। আর ওয়াইয়ের কিন্তু দূরত্ব কিন্তু কখনো আবার ঋণাত্মক হয় না, স্থানাঙ্ক কিন্তু আবার ঋণাত্মক হইতে পারে, তখন কিন্তু আমার -3 বলে দিও না। ওকে, তো সেই জন্য এখানে অবশ্যই এটা মডুলাস দিবা, তার মানে কি যে 3। আবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি বলবো বলো তো, এই যে এক্স, এই যে এক্স এর মানটা না, যে দেখো এক্স এর মানটা ওয়াই অক্ষ থেকে, এই বিন্দুর এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এই যে এক্স এর মানটা, তাহলে এখানে হবে কি বলো তো 2 একক, 2 একক। ঠিক একই রকম ভাইয়া এখানে তো এক্স কমা ওয়াই বলছে, মানে কিচ্ছু বলে দেয় নাই, এখানে বলছে জাস্ট এক্স কমা ওয়াই। 2,3 এর জায়গায় কি বলছে এক্স কমা ওয়াই, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো প্রথমে এক্স টুকু আসছে, তারপরে ওয়াই টুকু, তার মানে এখানে আর এই যে 3, 2 আর হবে না, এখানে শুধুমাত্র এই যে এইগুলোই হবে। এই দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে বলো তো এক্স, এখানে এক্স হলে এটাও এক্স আর কি, এটাও এক্স। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা যদি ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতো তাও কিন্তু আমি বের করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমার এক্স অক্ষের দূরত্ব কত হবে বলো তো ভাইয়া ওয়াই, আর ওয়াই অক্ষের দূরত্ব বললে বলতাম এক্স। ঠিক আছে, আবার এই বিন্দু থেকেই ওই যে আমার বন্ধু, তাহলে আমি আমার সাথে একজন দেখা করতে আসছে। ঠিক আছে, এবার আমার সাথে আমার আরেক বন্ধুর স্থানাঙ্ক কত জানি, এই যে কিউ 0,1, 0,1 এবং কিউ বিন্দুর দূরত্ব 0,1 বিন্দুর দূরত্ব। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা জানি কি? সূত্র আমরা জানি কি বলতো, √x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার, তাই না? এটা ব্যবহার করলে হবে না? এটা ধরে নিলাম আমি হচ্ছে x1, এটা ধরে নিলাম y1, এটাকে x2, এটাকে y2, তাহলে সেক্ষেত্রে আমার বিন্দু কি, এই দূরত্ব কি হচ্ছে, দূরত্ব হবে হচ্ছে আমার x1 - x2, তার মানে কি x - 0 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার। তাহলে এটা কি হবে, √x থেকে 0 গেলে শুধু xই থাকে, তাহলে সেক্ষেত্রে x স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার। এটা হচ্ছে পি আর কিউ এর দূরত্ব, পি কিউ দূরত্ব। ওকে, পি কিউ দূরত্ব, এই পি কিউ দূরত্ব যা তোমাকে বলে দিচ্ছে ওই যে এক্স, এই যে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব তাই, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি না, এই যে দেখো এখানে হচ্ছে, দেখো এটা কিন্তু ভালোভাবে দেখে নাও, হ্যাঁ ওই যে দেখো ওয়াই মডুলাস, আর হচ্ছে এখানে হচ্ছে এই যে ওয়াই মডুলাসটা কেন দেই আমরা, যেন কোনো ঋণাত্মক মান না আসতে পারে। ওকে, আর হচ্ছে এটা আসছে
দেখো √(x² + y - 1 হোল স্কয়ার, এটাই দেখো, এই যে দেখো, এই যে দেখছো এটাই আসছে। এখন যেহেতু সমুদ্রবর্তী বলছে, তাহলে কি দূরত্ব সমান হবে, দূরত্ব সমান হবে। এখন এই উপরের রুটটা খুবই ঝামেলার, জাস্ট ওইটাকে যত আগে বাদ দেওয়া যায়, একদম দেখা মাত্রই বর্গ করে দাও দুই পাশে। আর এক পাশে বর্গ করলে তো হবে না, আরেক পাশে মাইন্ড করবে, তো দুই পাশেই তোমাকে কি করতে হবে বলো তো, বর্গ করে দিতে হবে। তাহলে এখানে বর্গ করে দিলে এটা কি হয়ে যাবে বলো তো, y², এই দেখো y², আর এইখানে তোমার হচ্ছে কি হয়ে যাবে বলো তো, এই যে রুট আর স্কয়ার বাদ চলে যাবে। আর এখানে কিন্তু মডুলাসের জন্য আবার কোনো কিছু বাদটা যায় না, কিন্তু মডুলাসের ভিতরে তোমার হচ্ছে ঋণাত্মক মানগুলো তার আত্মপ্রকাশ পাবে না। ওকে, আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে সরাসরি y²। এরপরে সবগুলাকে এক সাইডে যদি তুমি নিয়ে চলে আসো, তাহলে দেখো এখানকার যে y² বাদ চলে যাচ্ছে, আর বাকি এই পাশে থাকতেছে কি x² - 2y + 1 = 0, কারণ ওই পাশে আর কিচ্ছু নাই, জাস্ট 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন সরাসরি আমরা চলে যাব আমাদের খ নম্বর কোশ্চেনটাতে। বলছে প্রথম রেখাটি অক্ষদ্বয়কে, হ্যাঁ প্রথম রেখাটি কই, এই যে চলে আসছে প্রথম রেখাটি, 4x - 3y + 30। বলছে এই যে প্রথম যে রেখাটা আছে, এই রেখাটা অক্ষদ্বয়কে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে, মানে x অক্ষ আর y অক্ষকে ও ছেদ করছে, ঠিক আছে, ছেদ করছে। তাহলে যদি ছেদ করে থাকে, তাহলে a b এর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে ওই যে ছেদবিন্দুগুলা লাগবে। ওকে, ছেদবিন্দুগুলা, তাহলে কিভাবে ছেদবিন্দুগুলা, কথা না বাড়িয়ে আমরা হচ্ছে সমাধানে যাব। সমাধানে দেখো, এখানে দেখো তোমার হচ্ছে প্রথম রেখাটা কি দেওয়া ছিল, 4x - 3y + 30, 4x - 3y + 30 = 0। ওকে, এই সরলরেখাটি x অক্ষকে আর y অক্ষকে এই বিন্দুতে যথাক্রমে, মানে এই বিন্দুতে আর হচ্ছে b বিন্দুতে ছেদ করছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে মনে করি সরলরেখাটি যে এই যে এটা 4x - 3y + 30 = 0, সরলরেখাটি x অক্ষকে এবং y অক্ষকে, অক্ষদ্বয় মানে তো দুইটা অক্ষই তাই না, x অক্ষকে এবং y অক্ষকে যথাক্রমে a এবং b, যথাক্রমে মানে কি, যে প্রথমে যে x অক্ষের জন্য a, y অক্ষের জন্য কি হবে b, মানে সিকোয়েন্সলি চলে আসবে, যথাক্রমে a এবং b বিন্দুতে ছেদ করে। অতএব ছেদবিন্দুতে x অক্ষকে ছেদ করলে, ছেদবিন্দুতে x অক্ষের ছেদবিন্দুতে y এর মান কত হবে, 0। x অক্ষকে ছেদ করলে, ঠিক আছে, ওই ছেদবিন্দুতে y এর মান কত হয়, 0, কারণ যতক্ষণ পর্যন্ত আমি x অক্ষের উপরে আসি, এই যে দেখো x অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত আসি, আমার y এর মান কত হবে, 0। যতক্ষণ পর্যন্ত y অক্ষের উপরে আসি, ততক্ষণ পর্যন্ত আমার x এর মান কত হবে বলো তো, 0। যদি x এর মান 0 নাই হতো, যে ভাইয়া কেনই বা 0 হবে, যদি 0 নাই হতো, তাহলে তো ভাইয়া আমি তো একটু হলেও এই যে ডানে বা বামে যেতাম। x অক্ষের মানের জন্য আমি ডানে বা বামে যাই না, তাহলে ধরো আমি এখানে ওই যে ঘরে বসে আছি, তার মানে কি বাইরে থেকে ডাক পড়ে নাই, কেউ ডাকতে আসে নাই আমাকে, ঠিক আছে, তাহলে সেই জন্য আমি যে ঘরেই আছি। ওকে, তারপরে এটাও x অক্ষের, এই দেখো x অক্ষে কি, যদি একটু y এর মান থাকতো, তাহলে আমি একটু হলে উপরে বা নিচে নামতাম না, একটু হলে উপরে যেতাম, ছাদে যেতাম, না হয় নিচে খেলতে যেতাম, কিন্তু কেউ ডাকে নাই। সেই জন্য আমি যে x অক্ষ আর y অক্ষের উপরেই রয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে x অক্ষের ছেদবিন্দুতে y এর মান 0, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে কি করতে হবে বলো তো, 4x মাইনাস এই যে দেখো 3 ইন্টু কি হবে 0, এই যে y এর মান 0, 0 তো অবশ্যই বাসায় নিয়ে যাব না, 0টা এখানে এই যে বসাই দিব। ওকে, 0 বসাইলে এখানে +30, অতএব 4x = কি বলো তো, -30, x -30 ভাগ হচ্ছে কত বলো তো, 4, কাটাকাটি করলে কত, -15/2, 15/2, ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি করলাম, এটা 2 দুগুণে 4, এটা 15 দুগুণে 30। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই বিন্দুটা আসলো কত, এই বিন্দুতে -15/2, y এর মান 0। এইবার হচ্ছে y অক্ষকে ছেদ করলে,
ওয়াই অক্ষকে ছেদ করলে, ওই যে ওই সরলরেখাটাই যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে অতএব ওয়াই অক্ষের ছেদবিন্দু, তাই তো ওয়াই অক্ষের ছেদবিন্দুতে এক্স ইকুয়ালস টু 0, এক্স এর মান 0, ঠিক আছে। এক্সরা ওকে ডাকতে আসা নাই, সেই জন্য ওয়াই এর বাসায় ছিল। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে 4 ইন্টু এক্স এর ভ্যালু 0, আচ্ছা এখানে -3 এটা থেকেই যাবে প্লাস 30, -3y -30 -3 দিয়ে ভাগ করলে y ইকুয়ালস টু কত হচ্ছে বলো তো 10, y ইকুয়ালস টু 10। তাহলে তোমার বি বিন্দুটা কত আসতেছে, বি বিন্দু আসবে x এর ভ্যালু তো 0ই, y এর ভ্যালু 10, কারণ সবসময় স্থানাঙ্কে কিন্তু x এর ভ্যালু আগে হয়, y এর ভ্যালুটা পরে হয়। আচ্ছা, তাহলে এ বিন্দু আর বি বিন্দু আমরা পেয়ে গেলাম, এখন জাস্ট এ বি দৈর্ঘ্যটা বের করতে হবে। আর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এখন আমরা বাচ্চারাও জানি, ঠিক আছে। এটা আমাদের কাছে এখন পানিভাত, এগুলো কিচ্ছু না। কি √x1 - x2 y1 - y2 হোল স্কোয়ার দিয়ে তারপর কি বলতো, এই যে দেখো আমাদের এর মান চলে আসছে, দেখছো, এই যে আমাদের এর মান, এই যে আমাদের বি এর মান। সূত্র কি বলতো, এই যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ওকে, এটাকে x1 ধরো, এটাকে y1, এটাকে x2 ধরো, এটাকে y2 ধরে একটু এই সূত্রটাতে ভাই একটু কষ্ট করে এই সূত্রটাতে তুমি একটু বসাও, হ্যাঁ বসায় তোমার হচ্ছে ক্যালকুলেশনটা একটু করার চেষ্টা করো, বা একবারে ক্যালকুলেটারেই বসাই দিও ভাই, তাও হবে, ঠিক আছে, তাও কিন্তু হয়ে যাবে। ওকে, এতটুকু হচ্ছে তোমাদেরই কাজ থাকবে, তোমরা একটু নিজেকে যাচাই করবা যে অ্যাটলিস্ট ক্যালকুলেশন ওয়াইজ আমরা কি ভালো করছি কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন সরাসরি আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটাতে। বলছে এই যে তিনটা যে সরলরেখার সমীকরণ দেওয়া ছিল, এই বাহু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তার মানে বাহু তিনটি দিয়ে যে ত্রিভুজ হয়, দেখো বাহু তিনটা দিয়ে যে ত্রিভুজ হচ্ছে, দেখো তিনটা সরলরেখা একে অপরকে ছেদ করছে, এরপর কি এখানে যে বাহু বা রেখাংশ পাওয়া গেছে, প্রথমেই বলে নিছি বাহু বা রেখাংশ, ঠিক আছে, বাহু বা রেখাংশ যে পাওয়া গেছে না, তাহলে এইগুলোর হচ্ছে আগে দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে এই যে তিনটা দৈর্ঘ্য যদি যোগ করে দাও তাহলে কি পরিসীমা পেয়ে যাবে না। ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি, 3 বাহুর যোগফল। তাহলে আগে তো তোমাকে এই ছেদ বিন্দুগুলো জানা লাগবে, কারণ কি বড় বড় সরল রেখা একে অপরকে ছেদ করছে, তারপরে তো রেখাংশ উৎপন্ন হয়েছে, তাই না, একে অপরকে ছেদ করছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ধীরে ধীরে একটু অঙ্কের দিকে আগায় যাব, একটু কষ্ট করে সুন্দর করে অঙ্কটা কিন্তু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, অঙ্কটা বেশ বড়, তাহলে আমরা একটু মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে অঙ্কটা বোঝার কিন্তু চেষ্টা করব। ওকে, এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে 4x - 3y + 10 না 30 ছিল, 30 = 0, তারপরটা দেওয়া আছে 4x + 3y - 30। ওকে, জাস্ট চিহ্নটা আরেকটা দেওয়া আছে y - 10 = 0 বা y + 10 = 0 মনে হয়, হ্যাঁ y + 10 = 0 দেওয়া আছে, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। ওকে, এখন এই তিনটা তো একে অপরকে ছেদ করছে বলেই তো তোমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যদি ছেদ না করতো তাহলে কি ত্রিভুজ উৎপন্ন হতো না তো। হ্যাঁ, ধরো এই যে একটা এই দিক থেকে গেছে, হ্যাঁ আরেকটা ধরো এইভাবে গেছে, কিন্তু আরেকটা চলে গেছে এই দিক থেকে, একটারে ছেদ করছে, তাহলে তো আর হবে না। হ্যাঁ, অবশ্যই যেইভাবে যেতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি এরকম করে আমার নিজের মন মতন ভাই, একদম মন মতন, হ্যাঁ এগুলো করতেছি আমরা শুধুমাত্র নিজেদের জন্য, যেন নিজেরা ব্যাপারটা ক্লিয়ার হই, একদম অ্যাকুরেটলি চিত্র করতে হবে, ব্যাপারটা মোটেও এমন না। আমি তো আমার মতন আঁকবো, হ্যাঁ আমি ধরলাম এই যে গেল আল্লাহ রাস্তায় গেল, ঠিক আছে, এই যে ধরে এইভাবেই গেছে, ধরে নিলাম এই দেখো সরল রেখা, পুরা বড় সরল রেখা, হ্যাঁ আর এই যে বাহু তো দেখো এই সরল রেখারই অংশ, দেখো সরল রেখারই অংশ, তো সরল রেখার সমীকরণ যা বাহুর সমীকরণ কি তাই কিন্তু। ওকে, বড় হাঁড়িতে ডেকে যতটুকু বিরিয়ানি আছে ওইগুলা যেরকম টেস্ট, ওই তোমার প্লেটে দিলে ওইরকম একই টেস্ট, হ্যাঁ একই টেস্ট। কেউ কিন্তু ভাববো না যে বড় হাঁড়িটা হলে মনে ভালো হতো,
কাচ্চি খাইতাম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম এটা আমার 1 নং সমীকরণটা, না হোকা আমি ধরলাম এটা আমার 2 নং সমীকরণটা, এটা আমার 3 নং সমীকরণ, ধরে নিলাম এমন মতন যে এই 3টা সরলরেখা। ওকে আচ্ছা, তাহলে আমাকে এখন দেখতে হবে ভাইয়া, দেখো এই ছেদবিন্দুগুলো আমার লাগবে, ছেদবিন্দু লাগবে, ঠিক আছে? ছেদবিন্দু না জানলে তো আমি দৈর্ঘ্য বের করতে পারবো না। তাহলে বলো তো ভাইয়া, এই যে দেখো এখানে এই যে 1 আর 2, দেখো তো একটু 1 আর 2 ভাইয়া, 1 আর 2 একে অপরকে ছেদ করছে বলেই তো এই যে এই বিন্দুটা উৎপন্ন হয়েছে না? এই বিন্দুটা এই যে দেখো, আমি এটাকে ধরে নিব, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু আমি ধরে নিব, ঠিক আছে? তাহলে আমি মনে করি এই যে দেখো 1 ও 2 নং, 2 নং, আচ্ছা নং, আচ্ছা হলো সরলরেখার ছেদবিন্দু, হ্যাঁ সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু, সরলরেখা এখানে দ্বয়ের একটু লিখে নিও, দ্বয়, সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু। ওকে, সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু এ, ছেদবিন্দু এ, ঠিক আছে? এখন এই ছেদবিন্দু আমরা কিভাবে পাবো বলতো? ছেদবিন্দু এ তো ধরে নিলাম, খুব ভালো কথা, কিন্তু কখনো যদি কোনো সরলরেখার ছেদবিন্দু বের করতে হয়, সমীকরণ জাস্ট কি করতে হবে? সমাধান করে দিতে হবে, সমীকরণগুলা সমাধান করে দিতে হবে। ওকে, লিখে না, সমীকরণ দ্বয় সমাধান করলে সরল রেখা দ্বয়ের ছেদবিন্দু পাওয়া যায়, সরল রেখা দ্বয়ের ছেদবিন্দু পাওয়া যায়। কি বিন্দু পাওয়া যায়? ছেদবিন্দু পাওয়া যায়। সরলরেখা দ্বয় সমাধান, সমীকরণ দ্বয় সমাধান করলে সরল রেখা দ্বয়ের ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে কি করতে হবে? সরলরেখার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? সমীকরণ তো দেওয়াই আছে, আচ্ছা সমীকরণটা দেওয়াই আছে, না দেওয়া থাকতো তাহলে বের করতে হতো। তাহলে সরলরেখার সমীকরণগুলো যেহেতু দেওয়া আছে, শুধু জাস্ট সমাধান করে দিব, শুধু একটু কষ্ট করে সমাধান করে দিব, সমাধান করে দিলেই কি পেয়ে যাব? ছেদবিন্দু পেয়ে যাব, ছেদবিন্দু। এখন সমাধান করার জন্য ভাই সমাধান কিভাবে করব? সমাধান করার জন্য আমাদের তিনটা উপায়, এটা 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 তো বুঝতে পারছো না? একদম খাতায় লিখে ফেলো, মনে করে ফেলো। বেসিক এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে অলরেডি, যদিও তোমরা হচ্ছে বেসিক ক্লাসটা দেখলেও আর একটু ভালোভাবে ক্লিয়ার হইতে পারবা। এরপরে যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে সমীকরণ সমাধানের টোটাল 3টা উপায় আছে, 3টা উপায়, আর একটা উপায় আমি বলবো, 4 নম্বর উপায়টা স্পেশাল একটা উপায়। সেটা হচ্ছে কি বলতো? এই যে দেখো স্পেশাল উপায়টা একটু পরে আসবে। প্রথম উপায় প্রতিস্থাপন, প্রতিস্থাপন, প্রতিস্থাপন। তার মানে একটা সমীকরণের মান যদি আরেকটা সমীকরণে বসাইতে পারি তাহলে প্রতিস্থাপন। ওকে, তারপরে কি বলতো? অপনয়ন। অপনয়ন আসছে কোথা থেকে? অপসরণ থেকে, মানে একটা চলকের মান বাদ দিয়ে অপসারণ, অপসারণ। প্রতিস্থাপন এই অপসারণ তো করতে হয়, আর নাম হলো অপনয়ন। হ্যাঁ, অপনয়ন, প্রতিস্থাপন, অপনয়ন, ঠিক আছে? ওখান থেকে অপসারণ করে ফেলতে হয়, যে কোনো এক্স অথবা ওয়াই এর মান অপসারণ করতে হয়। অপসারণ মানে কি? বাদ দিয়ে দিতে হয়, ঠিক আছে? বাদ দিলে সেটা হয়ে যাবে তোমার অপনয়ন পদ্ধতি। এরপরে লাস্টে হচ্ছে কি বলতো? বজ্র গুণন, বজ্র গুণন, বা অনেকে বলে আর গুণন। হ্যাঁ, বজ্র গুণন যেটা, এটা আমরা এতটা বেশি ইউজ করি না, আমরা নর্মালি যে প্রতিস্থাপন আর অপনয়ন দিয়েই করি, অপনয়ন দিয়েই করি। আর একটা স্পেশাল নিয়ম, সেটা হচ্ছে ক্যালকুলেটর। ওকে, ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়েও আবার করা যায়। হ্যাঁ, একবারে ক্যালকুলেটর দিয়েও করে ফেলা যায়, সেটাও আমি দেখাই দিব, ঠিক আছে? ক্যালকুলেটরে কিভাবে করে সেটাও আমি দেখাই দিব, ঠিক আছে? তোমাদের কখনো যদি ধরো তোমার হচ্ছে যদি ক্যালকুলেটর করলে আবার মাঝে মাঝে একটা প্রবলেম হয়, টিচাররা মনে করে যে ও দেখে দেখে লিখছো তুমি, এটার কিন্তু একটা মানে তোমার সমস্যা আছে, কিন্তু তোমার কাছে সময় নাই। আবার টিচার জানে যে তুমি একটা আসলে ভালো স্টুডেন্ট, তুমি ভালো পারো, তোমার হচ্ছে একটু সময় স্বল্পতা আছে, তো সেই জন্য তখন তুমি তো আর এই যে প্রতিস্থাপন অপনয়ন করতে গেলে একটু সময় সাপেক্ষ, এটা সময় চলে যাবে। তাহলে সেক্ষেত্রে তুমি একবার এটা ক্যালকুলেটর করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা
ঠিক আছে, তারপর হচ্ছে উত্তর চেক করার জন্য, ওহো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে উত্তর চেক করার জন্য তো তুমি করতে পারো। তুমি প্রতিস্থাপন অপনয়ন করছো কিন্তু তোমার উত্তরটা ঠিক আছে কিনা সেটা একটু ক্যালকুলেটর চেক করতে পারো। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি। বেসিক থেকে যদি আমরা না বুঝতে পারি তাহলে আসলে ব্যাপারটা কেমন জানি থেকে যায়। হ্যাঁ, এখন আমরা অঙ্কে চলে আসি। এই দেখো ভাইয়া, প্রতিস্থাপন আর অপনয়ন। প্রতিস্থাপন হচ্ছে কি, ধরো এখান থেকে একটা সমীকরণ থেকে এক্স এর মান বের করে আমি 2 নং সমীকরণে বসাইলাম এক্স এর মানটা, তাহলে সেটা হয়ে যায় প্রতিস্থাপন। কিন্তু আমার কাছে মনে হয় এটা অপনয়ন করাটাই বেটার। কারণ কি, অপনয়নের কাজ কি বলতো, যে কোনো একটা অপসারণ করতে হবে, হয় এক্সটাকে অপসারণ করে ফেলতে হবে, না হয় ওয়াইটাকে অপসারণ করে ফেলতে হবে। তাহলে দেখো এখানে যদি দুটো সমীকরণ আমি যোগ করি, এটার জন্য তোমাকে প্লাস করতে হতে পারে, মাইনাস করতে হতে পারে, সহগদ্বয় গুণ করতে হতে পারে, যে কোনো কিছু করলে যে কোনো মানে উপায়ে তোমার এটাকে অপসারণ করতে হবে, মানে একটা বাদ দিতে হবে। ওকে, তাহলে একটু দেখো ভাই, আমি যদি 1 + 2 করি তাহলে দেখো না বাদ চলে যাচ্ছে। কিভাবে বাদ যাচ্ছে, এই দেখো 4x - 3y + 30 = 0, তারপরে 4x + 3y - 30 = 0। এই দুইটা সমীকরণ আমি যোগ করতেছি। যোগ করা মানে কি, বাম পাশের সাথে বাম পাশ যোগ করা, ডান পাশের সাথে ডান পাশ যোগ করা। তো বাম পাশের সাথে যদি বাম পাশ যোগ করি তাহলে দেখো 4x আর 4x যোগ করলে কি, দেখো তো 8x। বাম পাশের সাথে বাম পাশ, এই দেখো ডান পাশের সাথে ডান পাশ, এই পাশে = এই পাশে এই পাশে। এরপর দেখো তো যে -3y আর +3y আসলে বাদ চলে যাচ্ছে না। দেখো এখানকার -3y + 3y বাদ, এই যে অপসারণ হয়ে গেল। যোগ করাতে কি হলো, অপসারণ হয়ে গেল। আবার দেখো এটাও বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে থাকবে কি, শুধুমাত্র 0। তাহলে x এর ভ্যালু কত আসলো বলো তো, 0 আসলো। x এর ভ্যালু 0। এখন এই দেখো 8 দিয়ে ভাগ করলে 0ই হবে। আচ্ছা 0 আসছে, খুব ভালো কথা, কিন্তু 0 আসার পরে একটা স্থানাঙ্ক হতে হলে তো y এর মানও লাগবে। ছেদবিন্দু কি বিন্দু না, তো বিন্দু বের করতে হলে কি তোমাকে x এর মানও জানা লাগবে, y এর মানও জানা লাগবে। তাহলে ভাইয়া তাহলে তুমি কি করবা বলো তো, কি করবা, y এর মানটা কিভাবে বের করবা? y এর মানটা বের করতে হলে তোমাকে এই যে x এর মানটা পাইছো না, এখন এই যে 1 আর 2 এর মধ্যে দেখো, তুমি কিন্তু 1 আর 2 নিয়ে কাজ করতেছো, বা 3 এ বসা দিও না, 1 আর 2 নিয়ে কাজ করতেছো, তাহলে 1 আর 2 এর যে কোনো একটা সমীকরণে x এর মান বসাই দাও, y এর মান পেয়ে যাবে। x এর মান বসাই দাও, y এর মান পেয়ে যাবে। তাহলে দেখো x এর মানটা তুমি হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে পাই, ধরো লিখলাম যে x এর মান 1 নং এ বসিয়ে পাই। বসে কি পাই দেখি তো, কি পাইলাম, পাই হচ্ছে দেখো 4 × 0 - 3y + 30 = 0। এটাই হয় না ব্যাপারটা, কিন্তু এটাই হয়। এরপর দেখো -3y = কি, -30। তাহলে দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, 3 যদি ওই পাশে ভাগ হয়ে যায় তাহলে কি হবে, 10। এই দেখো বিন্দু পেয়ে গেল, এই বিন্দুর স্থানাঙ্ক চলে আসছে, এই বিন্দুর স্থানাঙ্ক চলে আসছে। তাহলে এ কি হবে বলো তো, এখানে লিখে দিই। অতএব a = x এর ভ্যালু 0, y এর ভ্যালু কত, 10। x এর ভ্যালু 0, y এর ভ্যালু 10। কি ভালো কথা, একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে এই পুরো বিষয়টা আমরা হচ্ছে এখন একটু কষ্ট করে হলো ক্যালকুলেটরেও দেখে ফেলবো। ঠিক আছে, ক্যালকুলেটরে আমরা হচ্ছে কিভাবে করতে পারি সেটাও হচ্ছে আমরা এখন একটু দেখে ফেলবো। ওকে, দেখো বন্ধুরা, যাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা একটু কষ্ট করে যে এই ক্যালকুলেটরটা একটু নিয়ে নাও। ঠিক আছে, দেখো এটাতে আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে দেখো এখানকার এই যে মোড, এটা প্রেস করবা, মোড। দেখো মোড তুমি হচ্ছে আসলে একবার প্রেস করলে হবে না, এই যে একবার প্রেস করে তো আসলোই। দেখো আবার প্রথম থেকে বলতেছি, একবার প্রেস করবা, 2 বার, 3 বার, যতক্ষণে যে EQN এই লেখাটা আসতেছে, EQN দেখতেছো, EQN। দেখো এই যে এই লেখাটা, এটা মানে কি, ইকুয়েশন মানে ইকুয়েশন। তুমি আসলে সমীকরণই সমাধান করতেছো। ওকে, ইকুয়েশন। আমাদের যদি আদার্স ক্যালকুলেটর আছে তারা মোড প্রেস করলে 5 নম্বরে গেলে দেখবে ইকুয়েশন আসতেছে, 5 নম্বরে ইকুয়েশন আসতেছে। ওকে, এখন দেখো এই যে ইকুয়েশন হচ্ছে 1 এ, আমি দেখো এই 1টা প্রেস করলাম, দেখো 1। তাহলে আমার আননোনস জানতে চাচ্ছে যে আমার আননোনস কয়টা। ওকে, আমি এখানে কয়টা আননোন বের করতেছি, দেখো এক্স আর ওয়াই, 2টা আননোন। ঠিক আছে, আমি 2টা আননোন চলকের মান বের করতেছি কিন্তু। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু 2 দিতে হবে, 2 দিব। এরপরে যে কাজটা আমাকে করতে হবে একটু বুঝে, যে ভাই এইটা এই ক্যালকুলেটরের যে ফাংশনটা এটা সেট করা এমনভাবে
যেখানে বলছে যে তোমার প্রত্যেকটা সমীকরণ সমাধান করতে হলে চলকগুলো থাকবে এক পাশে, ধ্রুবক মানটা থাকবে আরেক পাশে। কি বললাম যে এইখানে সেম জিনিসটা দেখো, এটাকে এভাবে লেখা যেত না যে 4x মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 30, লেখা যেত কিন্তু, দেখছো লেখা যেত, এই যে দেখো লেখা কিন্তু যায় 4x মাইনাস 3y, এই দেখো এই যে এখানকার প্লাস 30টা যদি এই পাশে আনি তাহলে কিন্তু মাইনাস 30 হয়ে যায়, ঠিক একই রকম এখানেও 4x প্লাস 3y, এই যে মাইনাস 30 পাশে গেলে কি প্লাস 30 হয়ে যায়। একটু এইভাবে মানে ক্যালকুলেশন, এই ক্যালকুলেটরে তোমার ইন্টারফেসটা এইভাবে সেট করা। তাহলে সেক্ষেত্রে a1 আবার কি জিনিস ভাই? প্রথমে a1টা আসছে, a1টা কি জিনিস? a1টা হচ্ছে এই যে x এর সহগ, ওকে। তাহলে দেখো এখানে x এর সহগ কত বলতো 4, কখনো কিন্তু আবার ওই যে প্রথমে যদি y থাকে তাহলে y এর সহগ দিয়ে দিব, ভুল হয়ে যাবে। সবসময় এই যে x এর সহগ, xটাকে কিন্তু সবসময় আগে রাখবে। হ্যাঁ, আমি সবসময় বলছি সমীকরণে xটা আগে থাকবে আর পজিটিভ থাকবে, এটাই মানে বেটার। তাহলে দেখো 4 দিলাম, 4 দিয়ে যে ইজ ইকুয়ালস টু দিয়ে দিব, 4 দিয়ে এই যে ইজ ইকুয়ালস টু দিবা, এই যে ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, সমান সমান দিলেই তাহলে দেখো পরেরটা চলে আসবে। এখন b1 আবার কি y এর সহগ এখানে কত? যারা 3 বলবে মাইনাস কপালে, ঠিক আছে, কি হবে বলো তো? এটা -3 হবে কিন্তু, ওকে, -3। এখন আমরা অনেক বড় হয়ে গেছি, হ্যাঁ, বড় ক্লাসে পড়ি আমরা, কিন্তু ছোট ছোট বিষয়ে ভুল করব না। -3 দিব অবশ্যই, -3, -3 দিয়ে ইকুয়ালস টু আসে। এবার সি মানে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক কত ভাই? যে এই পাশে ইজ ইকুয়ালস টু এই পাশে নিয়ে বলতে হবে, কিন্তু এটা কিন্তু মনে রেখে হবে, ক্যালকুলেটর করতে হলে ইজ ইকুয়ালস টুর এই পাশে তোমাকে একটু কষ্ট করে নিতে হবে, যেটা কয়েক সেকেন্ডের কাজ। -30, তাহলে যে মাইনাস দিয়ে 30 দিব, দিয়ে আবার ইজ ইকুয়ালস টু, এরপরে দেখো a2 আসছে, a2 মানে কি? পরেরটা কি? আবার 4, তারপরে কি b কি? আবার 3 দিয়ে ইজ ইকুয়ালস টু, এরপর দেখো এটা এই পাশে কি কনস্ট্যান্ট ভ্যালু কত? 30, এবার দেখো ইজ ইকুয়ালস টু দিব, আমার হচ্ছে মান চলে আসবে। এই দেখো x এর মান আসছে কত? 0, দেখছো x ইকুয়ালস টু 0 দেখাচ্ছে। এরপরে দেখো y ইকুয়ালস টু 10, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 10, এই যে দেখাই দিছে, দেখছো দেখাই দিছে কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একবারে মানগুলো পেয়ে যাবো ভাই। কখনো যদি এমসিকিউতে করতে হয় বা সমাধানটা ঠিকভাবে হয়েছে কিনা এটা যদি চেক করতে হয় বা সময় স্বল্পতার কারণে অনেক দ্রুত করতে হয়, তোমরা কিন্তু এই ক্যালকুলেটর মেথডটা ইউজ করতে পারো। খুবই সিম্পল আর সহজ আছে, ওকে। তোমরা একটু পজ করে, দরকার হয় হচ্ছে তোমাদের এই যে দেখো তোমরা যে স্লো মোশনে যে ভিডিওটা প্লে করতে পারো, সেটা হচ্ছে একটু করে নিলে তাহলে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, ওকে। যদি স্লো মোশনে দিলে আমার রিয়াকশন অনেক উৎকট আসবে, অ্যাভয়েড দিস, ওকে। দেখো বন্ধুরা, এখানে যে কাজটা হয়েছে মেইনলি যে আমরা হচ্ছে এই বিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের যদি এই যে দেখো বি বিন্দু যদি পেতে হয়, বি বিন্দুটা যদি পেতে হয়, তাহলে দেখো তো কোন দুইটা সমীকরণ এসে ছেদ করছে বলে হচ্ছে আমি এই বি বিন্দুটা পাচ্ছি। দেখো এই যে দেখো এখানকার 1 নং দেখতে পাচ্ছ, এখানকার এই যে 1 নং আর এই যে দেখো 3 নং, দেখছো এই যে 3 নং আর হচ্ছে 1 নং, এরা যদি ছেদ করে তাহলে সেই ক্ষেত্রে কি বি বিন্দু উৎপন্ন হয়। তাহলে এদের ছেদবিন্দুটা বের করতে হবে, তাই তো, এদের ছেদবিন্দুটা বের করতে হবে। তাহলে 1 ও 3, হ্যাঁ আমার কাছে ছেদবিন্দু তাহলে হচ্ছে বি, তাহলে মনে করি 1 ও 2 নং এর ছেদবিন্দু হচ্ছে বি। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে হয়, তাহলে 3 নম্বর সমীকরণটা দেওয়া হচ্ছে কি বলতো, y + 10 = 0। ছোট্ট একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে প্রথমটা তো অপনয়ন করলে খুব সুন্দরভাবে মিলে গেল, এটা মনে প্রতিস্থাপন করাটাই বেটার হবে। প্রতিস্থাপন মানে হচ্ছে কি, যে আমি y এর মান বা x এর মান, মানে যে কোনো একটা সমীকরণ থেকে চলকের মান, যে কোনো একটা চলকের মান বের করে অপর আরেকটা সমীকরণে বসাই দিব। তার মানে যে কোনো একটা চলকের মান বের করে অপর আরেকটা সমীকরণে যদি বসাই দেই, তাহলে সেক্ষেত্রে এই নিয়মটা হয়ে যাবে কি বলতো, প্রতিস্থাপন, মানে নতুন করে পুনরায় স্থাপন, ওকে। তাহলে দেখো এখানেও কি ব্যাপারটা তাই হচ্ছে না, এই দেখো 10টা যদি পাশে চলে যায় তাহলে কি -10, দেখছো y এর মানটা আমি পেয়ে গেছি। এখানে x এর মান বের করার আসলে সুযোগ ছিল না, y এর মানটাই হচ্ছে আমাদের বের করতে হচ্ছে। তাহলে এই y এর মানটা আমি যদি এখন এই y এর মান, আবার কেউ আবার হচ্ছে এই যে 2 এ বসাই দিও না, 1 আর 3 সমাধান করতেছি, তাহলে y এর মান 1 এ বসিয়ে, দেখছো একটার মান আরেকটা বসাচ্ছি বসিয়ে,
তাহলে এটা ছিল কি 4x তারপরে হচ্ছে -3y প্লাস 30, তাই তো? 4x -3y প্লাস 30 ছিল। ওকে, দেখে নেই তোমার হচ্ছে হ্যাঁ 4x -3y প্লাস 30। তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট তুমি হচ্ছে y এর জায়গায়, এটা তো x ই থাকবে, দেখো y এর জায়গায় কত দিবে, -10 প্লাস 30 ইকুয়ালস টু 0। দেখছো প্রতিস্থাপন, এই যে একটা চলক মান আরেকটাতে এসে বসাই দিচ্ছ। তাহলে 4x এটা কত, মাইনাসে মাইনাসে প্লাস 30, এটাও প্লাস 30, এটা ইকুয়ালস টু 0। তাহলে এই পাশে এটা কত হবে 4x, এটা এই পাশে গেলে হবে কি -60, 4 15 60। তাহলে x ইকুয়ালস টু 15 হবে মাইনাস, কারণ হচ্ছে এখানে মাইনাস আছে আর 4টা হচ্ছে প্লাস আকারে। তাহলে আমার বিন্দুটা কি পাওয়া গেল বলো তো, বি বিন্দু। বি বিন্দুটা পাওয়া গেল -15, -10। ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু সি বিন্দুটা বের করতে পারবো। বি বিন্দু চলে আসছে, সি বিন্দু। সি বিন্দু কাকে কাকে ছেদ করছে? সি বিন্দুটা দেখো, এই যে দেখো, এই যে দেখো সি, দেখো সি 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 হচ্ছে দেখো এই যে 2 নং আর হচ্ছে 3 নং, 2 নং আর 3 নং ছেদ করছে, তাই সি বিন্দু উৎপন্ন হয়েছে। তাহলে আমাকে ঠিক একই রকম ভাবে 2 নং আর 3 নং সমাধান করে দিতে হবে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, দেখো বন্ধুরা, তাহলে 2 ও 3 নং সরলরেখার ছেদবিন্দু সি, এটা আমরা কিভাবে পাবো? তাহলে দেখো এখানে এই যে আমাদের y এর 3 নং সমীকরণ থেকে y এর মানটা বের করে নিছি। y এর মান এই যে দেখো -10 আসছে। এই y এর মানটা এখন শুধুমাত্র কষ্ট করে কি করে দিতে হবে বলো তো ভাই, এই যে এটা -10, y এর মানটা আমি যদি তোমার হচ্ছে এই যে 2 নং এ বসিয়ে দিই, তাহলে 2 নং ছিল যে এটা ছিল আমাদের 2 নং। এই 2 নং এ y এর জায়গায় কি লিখতে হবে, জাস্ট -10। তাহলে এটা কত হবে, -30 আর এখানকার -30। ওকে, তাহলে দুইটা -30 মিলে হবে -60, -60 এই পাশে গেলে কত হবে, +60। 4 দিয়ে 60কে ভাগ করলে 15। তাহলে সেই ক্ষেত্রে আমার সি বিন্দুর স্থানাঙ্ক আসবে x এর ভ্যালু 15, y এর ভ্যালু কত বলতো, -10। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিন্দুগুলো কিন্তু পেয়ে গেলাম। দেখো এই যে সি বিন্দু, তারপরে বি বিন্দু, তারপরে হচ্ছে আমাদের ওই দেখো এ বিন্দু, আমরা কিন্তু সবগুলা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এইগুলা দিয়ে যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজের বাহুগুলো এক এক করে বের করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে বাহুগুলো একটু এখান থেকে যদি একটু দেখি, আমরা বাহুগুলো কিভাবে বের করছি, আগে দেখি বিন্দুগুলো দেখি, বিন্দুগুলো দেখে নেই। এই যে দেখো, এই যে একটা বিন্দু হয়ে গেল, হ্যাঁ এটা তো না, এটা তো খতে, খ গ নম্বর, এই যে গ এই যে বিন্দুগুলো এখানে দেওয়া আছে। এই দেখো এখানে বিন্দু পাওয়া গেছে। প্রথম বিন্দুটা পাওয়া গেছে কি বলতো, এইগুলো নিয়ে টেনশন করো না, এগুলোর হচ্ছে কিছু কারেকশন আছে যেগুলো হচ্ছে তোমাদের বইয়ের কিন্তু চলে আসবে। এখানে আমরা হচ্ছে মেইনলি দেখবো যে এই বিন্দুগুলো ঠিক আছে কিনা। দেখো এই বিন্দুটা আসছে কত বলতো, এই যে এই বিন্দুটা, এই দেখো 0,10, ঠিক আছে। তারপরে বি বিন্দু কি -15 -10, ওকে। আর তারপরে হচ্ছে আমাদের সি বিন্দুটা আসছে কত বলতো, এই যে 15, -10, দেখছো 15, -10। এখন শুধুমাত্র আমরা কি করবো বলতো, এই যে বিন্দুগুলো দিয়ে যে দূরত্ব বের করার যে সূত্রটা আছে, সূত্রটা কি বলতো, এই যে আমরা জানি √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ওকে, এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এই যে প্রথমে এবি দূরত্ব বের করব। এই যে দেখো এবি দূরত্ব বের করছে। তারপরে আবার হচ্ছে বাহু আরেকটা কি হবে দেখি, বাহু তিনটা দেখি, এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ, দেখছো এ বি বি সি সি এ। কারণ যেভাবে আমরা আঁকছিলাম, এই যে দেখো যেভাবে এইভাবে ছিল না একটা, তাহলে এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের বি, এটা ছিল আমাদের সি। তাহলে কি এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি এ একটা বাহু। সি এ বলো বা এসি বলো, মানে একই। এভাবে আমরা দূরত্বগুলো বের করে ফেলবো। আর দূরত্বগুলো যদি একবার বের করতে পারি, যেমন হচ্ছে এখানে দূরত্ব একটু দেখে নেই, তাহলে এবি আসছে 25, বিসি আসছে হচ্ছে তোমার 30, আর এটা কত আসছে এটা দেখা যাচ্ছে না, এটা 15 স্কোয়ার আর হচ্ছে 20 স্কোয়ার করলে কত হয়, ক্যালকুলেটরে দেখে নেই, তোমার হচ্ছে √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার কত আসে বলতো, এটা আসতেছে তোমার হচ্ছে পুরোটার উপর হয় নাই, সরি 15 স্কোয়ার, হ্যাঁ নিচেই তো দেখে ফেলতে পারতাম, এটাও 25 আসে, বুঝছো, এটাও 25 আসে, তার মানে সমদ্বিবাহু হবে 25।
তাহলে শুধুমাত্র এই যে 3টা বাহুর যোগফলই কি হবে? পরিসীমা না? এই 3টা বাহুকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমরা আমাদের পরিসীমাটা পেয়ে যাব। ওকে, পরিসীমাটা পেয়ে যাব। তাহলে দেখি আমাদের পরিসীমা কত আসছে। 80 আসছে নাকি দেখে নিই আগে। এই যে 80 চলে আসছে। পরিসীমা যোগ করছি প্রত্যেকটা বাহু, তাহলে কিন্তু পরিসীমা পেয়ে গেছি। অনেক বড় একটা অঙ্ক ছিল, অনেক বেসিক ছিল, অনেক কিছু বোঝাচ্ছিল। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের জন্য এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।